লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম তারা তাদের যাত্রা শুরু করতেই আশেপাশের পরিবেশের মধ্যে কিছু অদ্ভুত দেখতে পায়। সেখানে সব পশু পাখি ইং এনার্জি বহন করে একই ডাইরেকশনে যাচ্ছিল। এটা দেখে তারাও তাদেরকে ফলো করতে শুরু করে, আর সেখানে পৌঁছতেই তারা সেখানে সাইয়ানকে শ্যানসুর রূপে পায়। আর এইসব শেষে প্রিন্স ডি সাইয়ানকেও তাদের সাথেই যাওয়ার জন্য ইনভাইট করে, আর সাইয়ানও এর জন্য এগ্রি হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা প্রিন্স ডিকে শো অফ করতে দেখতে পাই। তিনি সেখানে ওনার কালেক্ট করা ট্রেজার গুলো তাদেরকে দেখাচ্ছে। এইসব দেখে মিস শিদাউন বলে, সত্যি আমি শুনেছিলাম যে প্রিন্স ডি রেয়ার আইটেম গুলো কালেক্ট করতে অনেক ভালোবাসে, আর আজ সেই জিনিসটা নিজের চোখেই দেখতে পাচ্ছি। সত্যি আপনার কাছে তো অনেক ভালো কালেকশন আছে। এইসব শুনে দি সেখানে আবার নিজের প্রশংসা করতে শুরু করে আর বলে, না না, এগুলো তো কিছুই না, আমার কাছে একটা 7 ফুটের জেট আছে। যদি পরি দাউন চায় তাহলে আমি তাকে আমার সেই ট্রেজার দেখানোর জন্য নিয়ে যেতে পারি। এইসব শুনে সাইয়ান মনে মনে বলে, কি পরিদাউন? সে এখানে তার নামের সেই বাদ দিয়ে পরিযোগ করে পরিদাউন বলে ডাকছে। আর যখনই সে তার আশেপাশে একটু ভালো করে নজর দেয় তখন সে এইসব দেখে অনেক বেশি শখ হয়ে বলে, কি সে তো এই বোর্ডের মধ্যেই এত মূল্যবান আইটেম নিয়ে ঘোরাঘুরি করছে। তার কি ভয় করে না যে সে চোরদের নজরে চলে আসবে? কিন্তু যত যাই হোক, আমার মনে হয় না এরকমটা হবে, কারণ তার গার্ড হিসেবে ইনাট্রালামের যে মাস্টার সবসময় তার সাথেই থাকে। তার অরা ফিল করতেই কোনো চোর তাদের কাছেও আসবে না। তখনই প্রিন্স ডি বলে, এই ট্রেজার আইটেম গুলো সংগ্রহ করা আমার একটা শখ, আর সত্যি এতে অনেক ভালো লাগে। কারণ যখন আপনি এক নিলাম হলে যাবেন তখন সেখানে আপনি অনেক ধরনের মানুষ দেখতে পাবেন। তাদের মধ্যে কেউ কম ধনী আর কেউ অনেক বেশি ধনী। আর সেই সময় যখন কেউ কোনো আইটেমের উপর বলি লাগায় তখন সত্যি অনেক ভালো লাগে। এরই জন্য আমি কখনোই কোনো আইটেমের ইতিহাস এবং তার দামের উপর বিবেচনা করি না। যখন যেটা ভালো লাগে তখন সেটাই নিয়ে নেই। এইসব বলেই সে সেই ট্রেজার গুলোর মধ্যে থেকেই একটা মুক্ত মালা বের করে বলে, সত্য বলতে কি এটাও আমার এক ট্রেজার আইটেম। যদিও এটা একেবারেই সাধারণ, কিন্তু এর পরও এর এক পুঁতির ভেতর এরকম এক ঔষধি আছে যেটা সত্যি মূল্যহীন। এইসব শুনে সাইয়ান বলে, প্রিন্স ডি, সত্যি কি আপনার কাছে এই পুঁতির মালার কোনো দাম নেই? যদি এরকমটাই হয়ে থাকে তাহলে কেন এখনো এই মালাটিকেও আপনি এত সেফটির সাথে সংরক্ষণ করে রেখেছেন? এইসব শুনে তার ফেস ডার্ক হয়ে যায়, আর এরই সাথে সে সেখানে এক ফেক ইসমাইলের সাথে বলে, সত্য বলতে কি আমি যখনই কোনো নিলাম হলে যাই তখনই তারা সব সময় আমার সামনে যে কোনো কিছুর দাম অনেক বেশি বাড়িয়ে চাড়িয়ে বলে। যদিও তারা এটা জানে যে আমার টাকার কোনো অভাব নেই, এরপরও না জানে কেন তারা এরকমটা করে। এরই জন্য এখানে আপনি যতগুলো আইটেম দেখছেন সেগুলো যতই নর্মাল হোক না কেন তাদের মূল্য সত্যি অনেক বেশি। আর এই মালাটা আমি যেই নিলাম হল থেকে নিয়েছিলাম সেই নিলাম হলে না জানে কোথা থেকে এক মুখোশধারী পার্সন চলে এসেছিল, আর সেই এই আইটেমের দাম বাড়িয়ে যাচ্ছিল। কিন্তু সবশেষে আমি তাকে হারিয়ে আমি এই আইটেমটাকে নিজের করে নিয়েছি। সত্য বলতে কি সে মাস্ক পরা ছিল, যার জন্য আমি তাকে চিনতে পারিনি, নয়তো তার অবস্থা সত্যিই খারাপ করে ফেলতাম। এইসব শুনে সাইয়ানের পেছনে থেকে শিদাউন হাসতে শুরু করে, আর এরই সাথে তারা সেখানে ভাবতে শুরু করে সেই মাস্ক পরা বোকাটা কে ছিল যে প্রিন্স ডির সাথে নিলাম হলে মোকাবেলা করেছিল। এইসব ভেবেই সেখানে শিদাউন বলে, সত্যি প্রিন্স ডি, আপনি অনেক সরল সোজা, এরই জন্য তো তারা আপনার সাথে এরকম কিছু করেছে। এইসব শুনে প্রিন্স ডিও সেখানে এক ইসমাইলের সাথে বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, না জানে কেন আমি সেই সব প্লেসে তাদের পাতা ফাঁদে পা দিয়ে দেই। কিন্তু সত্যিই আমার এটা দেখে অনেক ভালো লাগছে যে আমার এই সরলতার জন্য আপনার ফেসে আমি হাসি নিয়ে আসতে পেরেছি। তখনই শিদাউন বলে, ঠিক আছে, আপনি ধরে নিন যে যদি কখনো অনেক লো লেভেলের এক মার্শাল আর্ট নিলাম হলে আনা হয়, আর সেই হলের মধ্যেই এরকম এক পার্সন থাকে যে অনেক দুর্বল আর যার কাল্টিভেশনের কোনো ধরনেরই কোনো জ্ঞান নেই, কিন্তু সেই পার্সনের সেই বইয়ের অনেক প্রয়োজন, তাহলে বলুন আপনি কি তার সাথেও সেই বইয়ের জন্য মোকাবেলা করবেন? এইসব শুনে প্রিন্স ডি বলে যে যদি সত্যি তারা এতটা দুর্বল হয় আর এরই সাথে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকে তাহলে শুরু থেকেই সেই আইটেমের জন্য তাদেরকে তাদের রাজার সাথে মোকাবেলা করাটা ঠিক হবে না।
তবে এই যুক্তি মোটেও গ্রহণযোগ্য না, কারণ আমি আজ পর্যন্ত অনেক ধরনের আর অনেক পাওয়ারফুল মার্শাল আর্ট দেখেছি। তাই যদি কোনো নিলাম হলে এরকম কোনো মার্শাল আর্টের বই এসে থাকে, আর যদি সেই আইটেমের জন্য কোনো সাধারণ পার্সন বলিও লাগায়, আর তারা যদি সেই বলি বাড়িয়েই যায়, এরপরও এতে আমার কোনো কিছুই যায় আসে না। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সেই আইটেমের উপর কোনো ধরনেরই কোনো বলি লাগাবো না। এইসব শুনে শিদাউন বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে আপনি এখানে কি বোঝাতে চেয়েছেন। দূরে দাঁড়িয়ে তাদের এরকম কনভারসেশন দেখে সাইয়ান ভাবছিল, সত্যি মিস শিদাউন শুরু থেকেই প্রিন্স দির উপর কোনো ধরনেরই কোনো সন্দেহ করেনি, আর এরই সাথে তার বলা সবগুলো কথাতেই শুধু হামি ভরেছেন, ঠিক এক প্রফেশনাল বায়ারের মতো। তখনই প্রিন্স দি সেখান থেকে যেতে শুরু করে আর বলে, আমার এই বোর্ডের ছাদে একটা ম্যাগনোলিয়া গাছ আছে, আর সেই গাছ চাঁদের এনার্জি শোষণ করতে পারে। তাই আমি এখন আপনাকেও সেই গাছটা দেখাতে চাই। তখনই সিন শিফট হয় আর আমরা সাইয়ানকে দেখতে পাই। সে এই সময় এই বোর্ডের মধ্যে তার কেবিনের মধ্যে ছিল। তখনই সে সেখানে বলে, সত্যি প্রিন্স দির কাছে সেই সব কিছুই আছে যেটা একটা পুরুষের কাছে থাকা দরকার। তার কাছে অনেক ভালো ট্যালেন্ট, চেহারা, অনেক টাকা, আর এরই সাথে অনেক পাওয়ারফুল ব্যাকগ্রাউন্ড সাপোর্ট আছে। এই সব কিছুই যদি এক পুরুষের কাছে থাকে, তাহলে তাকে যে কোনো মেয়ে না চাইতেই পছন্দ করতে শুরু করে দেয়। তখনই কিউনার বলে, মাস্টার আপনি তো আমাকে বলেছিলেন যে মিস শিদাউনের পেছনে অনেক ছেলেরাই পড়ে আছে, কিন্তু তিনি আজ পর্যন্ত কখনোই কাউকে পাত্তা দেয়নি। এর কারণ তিনি কোনো সাধারণ ওমেন না, তিনি অনেক বেশি অ্যামেজিং। এই সব কিছুই কি সত্য? এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ অবশ্যই। তোমার কি মনে হয় সে কি কোনো সাধারণ ওমেন? না, সে কোনো সাধারণ ওমেন না। তার কাছে সেই সব কিছুই আছে যেটা এক অসাধারণ মেয়ের কাছে থাকা দরকার। কিন্তু আমার মনে হয় এখানে প্রিন্স দি তার সাথে যেভাবে ফ্লার্ট করছে, তাকে এখানে আমার তাকে পটানোটা আরো অনেক বেশি কঠিন হয়ে পড়বে। কিন্তু যদি আমি এখানে সত্যি তাকে পাওয়ার চেষ্টা করি, তাহলে সে কোনোভাবেই আমার কাছ থেকে পালাতে পারবে না। যে করেই হোক তাকে আমার কাছে আসতেই হবে। তখনই সিন এর পরদিন শিফট হয়, যেখানে প্রিন্স দি সেখানের ওয়েদার দেখে বলছিল, কিছুদিন যাবত আমাদের আশেপাশে অনেক মৃদু বাতাস বইছে, এই জন্য সত্যি এই সময় আমাদের আশেপাশের ওয়েদারটা অনেক ভালো। তখনই তারা মিস শিদাউনকে চা পরিবেশন করে, আর পেছন থেকে প্রিন্স দি বলে, এই চা ড্রাগন ওল দিয়ে তৈরি করা হয়েছে, আর সত্যি এই চাটা অনেক বেশি রেয়ার। এরই জন্য আমায় এই চায়ের পাতি জোগাড় করতে অনেক দূরে যেতে হয়েছিল, কিন্তু আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে এটাই সঠিক সময় এই চা পান করে তার অনুভূতিটা ফিল করার। এইসব শুনে মিস শিদাউন সেই চা পান করে বলে, সত্যি এর কালার গাঢ় সবুজ, আর এরই সাথে এর গ্রানও অনেক সুন্দর। শুধু এটাই না, এর টেস্টও অনেক মিষ্টি। সত্যি এটা অনেক অসাধারণ চা। এইসব শুনে সেখানে প্রিন্স দি চলে আসে আর বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন যে এই চা সত্যি অসাধারণ, আর এই ওয়েদারে এই চা পান করাটা তো এর থেকেও বেশি অসাধারণ। কিন্তু এটা এই সময় আরো অনেক বেশি অসাধারণ হয়ে গেছে, কারণ এই সময় আমি আপনার মতো এত সুন্দরী নারীর সাথে বসে এই চা পান করছি। এইসব শুনে মিস শিদাউন বলে, প্রিন্স ডি আপনি কি জানেন এই চা সংগ্রহ করতে কতগুলো মানুষ কষ্ট করেছে, তাদের মাথার ঘাম পায়ে ফেলেছে? এটা শুনে প্রিন্স ডি বলে, সত্য বলতে কি এই জিনিসটা পুরোপুরি সিচুয়েশন আর পরিবেশের উপরই ডিপেন্ড করে, কারণ আমার মতো এত বড় ফ্যামিলির এক মানুষকে এইসব ছোটখাটো বিষয় নিয়ে টেনশন করে সময় নষ্ট করার কোনো দরকার নেই, কারণ আশেপাশে যা কিছু হচ্ছে সবকিছুই পরিবেশের উপরই ডিপেন্ড করে হচ্ছে। কারণ আপনি একটা জিনিস ধরে নিন যে যদি সবগুলো চা চাষি তাদের চা চাষ বাদ দিয়ে সরিষা আর গম চাষ শুরু করে দেয়, তাহলে কি গম আর সরিষা চাষীদের উপর প্রভাব পড়বে না? এরই জন্য আমাদের এই ক্ষেত্রে সবসময় এই জিনিসটার উপরই লক্ষ্য রাখতে হবে যে এই পৃথিবীর মধ্যে যেন সবকিছুই সমান তালে চলে, কোনো কিছুই কম বা বেশি না হয়ে যায়। এইসব শুনে মিস শিদাউন বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে আপনি এখানে কি বোঝাতে চেয়েছেন। তখনই প্রিন্স ডি বলে, পরিদাউন যদিও আপনি একজন বুদ্ধিস্ট কাল্টিভেটর, কিন্তু আমার যতটুকু জানা আছে যে বুদ্ধিস্ট জিঞ্জার টেম্পল
অন্য বুদ্ধিস্ট টেম্পলদের থেকে পুরোপুরি আলাদা। এরই জন্য এই প্রিন্সের মনে কৌতূহলের সাথে একটা সমস্যাও আছে। আমি বুঝতে পারছি না যে এই সমস্যার সমাধান আমি কি করে করব। এইসব শুনে শিদাউন বলে, কি আপনার আবার কেমন সমস্যা? আর এর কিছুক্ষণ পর তারা এক ফুলের বাগানে নেমে যায়। তখনই সেখানে প্রিন্স ডি বলে, বুদ্ধিস্ট জিনজাই টেম্পল, এই টেম্পলের রুলস এটা যে তারা পৃথিবীর যত মোহমায়া আছে সেই সব কিছুকেই ফিল করে, আর এই সব কিছুর মাধ্যমেই তারা নিজেদের কাল্টিভেশন চালিয়ে যায়। এরই জন্য এই বিষয়ে আমার মনে সব সময় একটা কোশ্চেন বেজেই থাকে। সেটা হলো, যখন আপনাদের সেক্টর কোনো মেম্বার এই পৃথিবীর মোহমায়ার সাথে জড়িয়ে যায়, এরপর কি তারা আবার সেই সব কিছুই ভুলিয়ে তাদের কাল্টিভেশনের উপর ফোকাস করে সেটা কন্টিনিউ করতে পারে? এইসব শুনে শিদাউন বলে, সত্য বলতে কি, প্রলুব্ধ হওয়া অথবা না হওয়া এটা শুধুমাত্রই আমাদের প্রশিক্ষণের একটা মাধ্যম। আমি এর থেকে বেশি একে আর কিছুই মনে করি না। এটা শুনে প্রিন্স ডি বলে, কনকিউবাইন উইন গিউ, তিনিও বুদ্ধিস্ট জিনজাই টেম্পল থেকেই এসেছিল, আর তিনি যখন আমাদের রাজ ফ্যামিলিতে জয়েন হয়েছিল তখন ওনাকেও ঠিক একই কোশ্চেন করা হয়েছিল, কিন্তু সেই সময় ওনার অ্যান্সার আপনার থেকে অনেকটা আলাদা ছিল। তিনি সেই সময় এর অ্যান্সারে বলেছিল যে যদি তুমি তোমার হৃদয়কে ফলো করো তাহলে এতে বুদ্ধের লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন নেই। পৃথিবীকে জিজ্ঞাসা করো যে ভালোবাসা আসলে কি। এটা হলো দুজন মানুষ একে অপরের সাথে জীবন ও মৃত্যুর প্রতিশ্রুতি নেয়, একেই বলে ভালোবাসা। কিন্তু আসলে ভালোবাসা হলো একজন নারী আর একজন পুরুষের আকাঙ্ক্ষা, আর সেই আকাঙ্ক্ষাটা হলো তারা যেন একসাথে তাদের জীবন কাটাতে পারে, দিন রাত একসাথেই থাকতে পারে। এইসব শুনে শিদাউন বলে, আপনি এখানে কনকিউবাইন ইউনের যেই বর্ণনাটা দিয়েছেন সেটা সত্যি অসাধারণ, যদিও এরকম ঘটনা আমাদের সেক্টের মধ্যে বিরল। এটা বলে সে সেখানে ভাবছিল, আমি জানি না যে আন্টকে যখন এই কোশ্চেনটি করা হয়েছিল তখন তিনি এরকম আজগুবি অ্যান্সার কেন দিয়েছিল। হতে পারে তিনি আমাদের বুদ্ধিস্ট কাল্টিভেশনের সাইড থেকে দূরে সরে গেছে, অথবা এটা ওনারই কোনো ধরনের এক প্রতিবেদন ছিল। এইসব শুনে সাইয়ান মনে মনে বলে, সে এখানে কনকিউবাইন ইউনের যেই উদাহরণটা দিয়েছে সেটা পুরোপুরি ভুল, কারণ সেই বোকা সম্রাটের কনকিউবাইনদের ষষ্ঠ মহলে প্রায় 72 জন কনকিউবাইন ছিল, আর তারা সবাই কনকিউবাইন ইউনের প্রেমের গীতিমালা সম্পর্কে সবকিছুই ভালো করে জানে। যাই হোক, আমার এই সব কিছুতে পরে কোনো ফায়দা নেই, শুধুই পেঁচে পড়ার কোনো দরকার নেই, কারণ এটা কে জানে যে কনকিউবাইন ইউনের সাথে আসলে কি হয়েছিল। ইতিহাস তো এটাই বলে যে সেই সময়ের রাজা কনকিউবাইন ইউনকে অনেক বেশি ভালোবাসতো। যাই হোক, এখন যেহেতু এখানের পরিবেশ এতটাই গম্ভীর হয়ে গেছে, তাই আমার মনে হয় এখনই সঠিক সময় যখন আমার এখানে তাদের মধ্যে এন্ট্রি নিয়ে সবকিছুই নিজের করে নেওয়া দরকার। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই প্রিন্স ডি বলে, মাস্টার সেনশিউ, আমি বুঝতে পারছি না আপনি এখানে কেন কাঁদছেন, কারণ এখানে তো আমরা আমাদের আগের রাজা আর কনকিউবাইন ইউন সম্পর্কে কথা বলছি, তাই আমার মনে হয় না এখানে আমরা কাদার মতো কোনো কথা বলেছি। এইসব শুনে সাইয়ান বলে, এখানে প্রিন্স দি আর মিস শিদাউন, আপনাদের দুজনের কনভারসেশন শুনে এখানে আমার মনে আপনাদেরকে জিজ্ঞাসা করার মতো দুটো কোশ্চেন এসেছে, তাই আমি এখানে আপনাদের কাছে সেই দুটো কোশ্চেনের অ্যান্সার জানতে চাই। এটা বলেই সে সেখানে এক ছড়ার নেই প্রবাদ বাক্য বলে, যদি আমি পুরুষ হতাম তাহলে আমি কখনোই চাইতাম না আমার সাথে এরকম কিছু হোক। ম্যান্ডালিং হাঁস তাদেরকে প্রেমের প্রতীক বলা হয়, কারণ তারা তাদের পুরো জীবনকালে শুধুমাত্র একজন সঙ্গীকেই একসেপ্ট করে, আর যখন তাদের সেই সঙ্গী মারা যায় তখন তারাও বেশি দিন বাঁচতে পারে না, তার সঙ্গে কিছুদিনের মধ্যেই তারাও মরে যায়। আর এই ম্যান্ডারিন হাঁস একবার তার সাথীকে জিজ্ঞেস করে যে যদি তুমি মানুষ হতে তাহলে তুমি এই ভালোবাসাকে কি করে অন্যকে জাহির করতে। তখনই শিদাউন বলে, সত্যি কি এটাই মাস্টার সেনশিউর কোশ্চেন? আর পাশ থেকে প্রিন্স দি বলে, সত্যি এটা অসাধারণ। তখনই সে ঝিলের কাছে যেতে শুরু করে আর বলে, এই রাজার মতে একে অপরের প্রতি স্নেহ আর ভালোবাসা ম্যান্ডারিন হাঁসের থেকেও অনেক বেশি হওয়া দরকার।
এটা বলেই সে ঝিলের মধ্যে হাত ঢুকিয়ে দেয় আর এরই সাথে সে সেই ঝিল থেকে দুটো মাছ বের করে নিয়ে আসে আর বলে, দেখো আমি একটা মাছ ওঠানোর চেষ্টা করেছি কিন্তু দুটোই চলে এসেছে, কারণ তারা একে অপরকে অনেক ভালোবাসে। যদিও তারা এই সময় জলের মধ্যে নেই, তারা শুধু জলেই না, তারা যদি স্থলেও চলে আসে এরপরও তারা একে অপরের সাথে কন্টাক্ট করে আর এরই সাথে একে অপরকে ভিজিয়ে রাখার চেষ্টা করে। এটাই হলো সত্যিকার অর্থে ভালোবাসার উদাহরণ। তার এই বর্ণনা আর তার হাতের দুটো মাছ দেখে শিদাউন বলে, সত্যি ওনার এই অ্যান্সারটা সঠিক, এর কারণ তারা কখনোই আলাদা হতে পারবে না। তখনই প্রিন্স দি বলে, তাহলে বলুন মাস্টার সেনশু, আমার কি এই অ্যান্সারটা সঠিক ছিল আর আপনি এই বিষয়ে কি মনে করেন? এইসব শুনে সাইয়ান ভাবছিল, হ্যাঁ আমি জানতাম যে প্রিন্স দি এখানে আমার এই কোশ্চেনের কেমন অ্যান্সার দেবে, কিন্তু তিনি এখানে ওনার এই উদাহরণটা দিয়ে সব থেকে বড় ভুল করেছে, কারণ ওনার এই উদাহরণের জন্যই শিদাউন তার কাছ থেকে অনেক দূরে সরে যাবে। এইসব ভেবেই সাইয়ান প্রিন্স ডির কাছে চলে আসে আর এই সাথে তার হাত ধরে বলে, এই দরিদ্র সন্ন্যাসীটাকে আপনার হাত কিছুক্ষণের জন্য ধার করতে পারবে? তার এরকম অ্যাকশন দেখে প্রিন্স ডিও সেখানে অনেকটা শক হয়ে যায়। তখনই সাইয়ান তার হাত ঘুরিয়ে সেই মাছ দুটোকে আবার পানিতে ছেড়ে দেয় আর বলে, এই দরিদ্র সন্ন্যাসী এতটুকুই করতে চেয়েছিল। তখনই তারা দেখতে পায় এই মাছ দুটো একে অপরের থেকে আলাদা হয়ে সাঁতার কাটতে শুরু করেছে। তখনই সাইয়ান বলে, এটাই তাদের জন্য সব থেকে ভালো চয়েস ছিল। সেই মাছেদের এরকম অ্যাকশন দেখে শিদাউন অনেক বেশি শক হয়ে তাদেরকে দেখতে শুরু করে আর এরই সাথে সে বলে, ও এর মানে তাদের একে অপরের কাছ থেকে দূরে সরে যাওয়াটাই তাদের জন্য সব থেকে ভালো চয়েস ছিল। এটা শুনে সাইয়ান সেখানে বো করে বলে, প্রিন্স ডি আর মিস শিদাউন, দয়া করে আমায় শুনুন, আমি এখন এখানে আপনাদেরকে একটা গল্প শোনাতে চাই। নিশ্চয়ই নেক্সট এপিসোডে আমরা সাইয়ানের কাছ থেকে একটা প্রেমময় গল্প শুনতে পারবো, কারণ এই এপিসোড তো সাইয়ানের এই গল্প শোনানোর কথার সাথেই শেষ হয়ে যায়। এই এপিসোড শুরু হয় সাইয়ানের গল্প দিয়ে, যেখানে সাইয়ান বলে, একদিন এক মেয়ে এক ছেলেকে দেখতেই তাকে ভালোবেসে ফেলে আর এরপর থেকেই সে প্রতিদিন সকালে বুদ্ধের কাছে প্রার্থনা করে যাতে তাদের একে অপরের সাথে আবার দেখা হয়ে যায়। আর এরকমটা সে প্রতিদিনই করত, যার জন্য বুদ্ধ তার এরকম সেই ছেলের প্রতি লয়ালিটি দেখে তার ডাকে সাড়া দেয় আর এর সাথে তাকে বলে, যদি সত্যি তুমি সেই ছেলের সাথে আবার দেখা করতে চাও তাহলে তোমার 100 বছর কাল্টিভেট করতে হবে। যদি তুমি 100 বছর কাল্টিভেট করো তাহলে তুমি আবার তার সাথে দেখা করতে পারবে, আর যদি তুমি এরপর আবার তার সাথে দেখা করতে চাও তাহলে তোমায় এরপর আবার 700 বছর কাল্টিভেট করতে হবে, আর যদি তুমি 700 বছর কাল্টিভেট করো তাহলে তোমার আবার তার সাথে দেখা হবে। এইসব শুনে সেই মেয়ে এর জন্য রাজি হয়ে যায় আর এরপর যখন তার মৃত্যু হয় তখন সে একটা ছোট্ট গাছে আবার পুনর্জীবিত হয়। তখনও তার বুদ্ধির সেই 100 বছরের কাল্টিভেশনের কথা মনে ছিল, এরই জন্য সে 100 বছর কাল্টিভেটের জন্য যত ধরনের ঝড় তুফান হাওয়া বাতাস যা কিছু আছে সবকিছুই সহ্য করে সেখানে টিকে থাকে। আর এভাবেই চলতে চলতে পুরো 99 বছর কেটে যায়। আর এত লম্বা একটা সময় কত বাধা বিপত্তি আর একাকিত্ব পার করে সে অনেক বড় এক বৃক্ষে পরিণত হয়ে যায়। যদিও সে এখনো একাই ছিল, সে শুধু তার প্রিয়তমাকে আর একটিবার দেখার আশায় এত বছর এখানেই এই সব কিছুই সহ্য করে এসেছে। আর এত বছর কাল্টিভেট করার কারণে সে এখন এক স্পিরিট ফর্মে চলে এসেছে। তখনই আমরা দেখতে পাই সে যখন সেই গাছের ডালে বসেছিল তখনই তার উপর থেকে এক পাখির পলক নিচে পড়ে। এই জিনিসটা দেখে সে যখনই উপরের দিকে তাকায় তখনই সে সেখানে একটা পাখি দেখতে পায় আর সেই পাখিকে দেখার সাথে সাথেই সে এই জিনিসটা বুঝে ফেলে যে 100 বছর পূরণ হয়ে গেছে আর এই 100 বছর পর্যন্ত সে তার যেই প্রিয়তমার জন্য অপেক্ষা করেছিল এই পাখিটাই এই জন্মে তার আফতার। এইসব ভাবতে ভাবতেই সে যখনই সেই ছোট্ট পাখিটাকে ধরার জন্য তার হাত তার কাছে নিয়ে আসে তখনই সে সেই ডাল ছেড়ে উড়ে যায়। এর মানে সে 100 বছর যার জন্য অপেক্ষা করেছে আর এত কিছু সহ্য করেছে তাকে সে একবারও টাচ করতে পারলো না। সে তাকে ধরার আগেই সেখান থেকে উড়ে চলে গেল। আর এটাই তার শেষবারের মতো ছিল যখন সেই পাখিটা এই ডালে বসেছিল, কারণ এরপর আর কখনোই সে সেই পাখির দেখা পায়নি।
কিন্তু সেই মেয়ে এত কিছু হওয়ার পরও হাল ছাড়েনি। সে আর একটিবার তার সাথে দেখা করার জন্য 700 বছরের কাল্টিভেশনের মধ্যে বসে পড়ে। আর যখন তার 700 বছরের কাল্টিভেশন পূরণ হয়, তখন সে তার দ্বিতীয় জীবনে একটা পাখি হয়ে জন্ম নেয়, যাতে করে সে তার সেই প্রিয়তমার আফতার, এর মানে সেই পাখিটাকে আবার খুঁজে বের করতে পারে। সরি, এখানে আমি সেকেন্ড টাইম 700 বছরের কাল্টিভেশনের কথা বলেছিলাম। না, এখানে 7টা চান্স দেওয়ার কথা বলেছে। এর মানে প্রতিবার তাদের মিলন হবে 100 বছর পর। তখন সেই মেয়েটা ডিসাইড করে, যেহেতু এখন সে পাখি হয়ে গেছে, সেহেতু সে উড়ে উড়ে পুরো পৃথিবী ঘুরবে তার সাথে আর একটিবার দেখা করার জন্য। আর এইভাবেই যখন সে এক জলপ্রবাহের উপর দিয়ে উড়ে যায়, তখনই তার আবার তার সেই প্রিয়তমার সাথে দেখা হয়। আর এইবার সে এক ছোট্ট মাছে পরিণত হয়েছিল। এর মানে একজন আকাশে থাকে আর একজন পানিতে থাকে, তাই এইবারও কোনোভাবেই তারা একে অপরের সাথে থাকতে পারবে না। এর জন্য এর 100 বছর পর মেয়েটি সেই ছেলের সাথে থাকার জন্য এইবার একটা ছোট্ট মাছে পরিণত হয়। আর এইবার সে সেই একই চিন্তাধারা নিয়েই আবার সেই ছেলেটিকে খুঁজতে শুরু করে। আর এরই সাথে সে এটা ভাবতে শুরু করে যে হয়তো এইবারও আমার তার সাথে দেখা হবে না, আর আমার আবার 100 বছর তার সাথে একটিবার দেখা করার জন্য অপেক্ষা করতে হবে। সে যখন এইসব ভাবতে ভাবতেই তাকে খুঁজছিল, তখনই এক ভাল্লুক সেই মাছটির শিকার করে ফেলে। আর এরই সাথে তার বাচ্চাকে খাওয়ানোর জন্য তাকে চরে নিয়ে আসে। তখনই তার আবার সেই ছেলেটির সাথে দেখা হয়ে যায়। আর এইবার সে এক ছোট্ট ভাল্লুকে পরিণত হয়েছিল। আর এইবার সে এক ছোট্ট ভাল্লুকে পুনর্জীবিত হয়েছিল। তাকে দেখে সে ভাবতে শুরু করে, অবশেষে আমাদের আবার দেখা হলো, কিন্তু এতে লাভ কি হলো? তার সাথে আমি কিছুটা সময় কাটাতে পারলাম না, কারণ তার মা এখানে আমায় শিকার করে নিয়ে এসেছে। এর মানে কিছুক্ষণের মধ্যেই এই মাতৃ ভাল্লুক আমাকে খেয়ে ফেলবে, আর এইবারও আমি তার সাথে আমার জীবন কাটাতে পারবো না। এভাবেই একের পর এক কন্টিনিউ হতে থাকে। সে প্রতিবারই তার লাইফ সেই রূপে চুজ করে যেই রূপে সে সেই ছেলেটিকে খুঁজে পেয়েছিল। এভাবেই একের পর এক তার 6টা জীবন শেষ হয়ে যায়, কিন্তু তাদের একে অপরের সাথে জীবন কাটানো আর হয়ে ওঠে না। এরপর ফাইনালি তার 7ম জীবন, আর এই জীবনে সে আবার এক মেয়ের রূপেই জন্ম নেয়। তখনই তার সামনে বুদ্ধার অবতরণ হয়। বুদ্ধা বলে, তুমি 600 বছর কাল্টিভেট করেছো শুধু সেই ছেলেটির সাথে থাকার জন্য যাকে তুমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলে, আর 100 বছরই তোমায় কাল্টিভেট করতে হবে। এর পরের জীবনে তুমি আর সেই ছেলে একসাথেই জীবন কাটাতে পারবে। এইসব শুনে সেই মেয়েটি বুদ্ধকে জিজ্ঞেস করে যে আমি আমার প্রতিটা জীবনেই তাকে একবার না একবার হলেও খুঁজে পেয়েছি, আর সে প্রতিবারই প্রতিশ্রুতি অনুযায়ী একবার হলেও আমার কাছে এসেছে। এর মানে কি তার মনেও আমার প্রতি ভালোবাসা আছে? এর অ্যান্সারে বুদ্ধা বলে, সে তার প্রতিটা জীবনেই তোমাকে খুঁজে বেরিয়েছে। প্রথমে পাখি, এরপর মাছ, এভাবেই পোকামাকড়, কীট পতঙ্গ সব রূপেই সে পুনর্জীবিত হয়েছে শুধু তোমার পায়ের ছাপ ফলো করার জন্য। তাহলে বলো, তুমি যে এই 700 বছর তার জন্য অপেক্ষা করেছো, আর একাকিত্বের সাথেই 700 বছর কাল্টিভেশন করে এসেছো, এর মানে এখন সময় চলে এসেছে তোমাদের আবার একে অপরের সাথে দেখা হওয়ার। আর এটাই সেই সময় যখন তোমরা একে অপরের সাথে তোমাদের জীবন কাটাতে পারবে। এই অ্যান্সার শুনে সে বলে, আমি এখনো তাকে ঠিক আগের মতোই ভালোবাসি। আমার মনে তার প্রতি কিঞ্চিত মাত্র ভালোবাসা কমেনি। যত সময় আমাদের আবার দেখা না হয়ে যাবে, আমি তত সময় আবার তার জন্য অপেক্ষা করতে পারবো। কিন্তু আমার মনে হয় না যে এখন আর আমার কাল্টিভেশনের কোনো প্রয়োজন আছে। আমি এখনো তাকে সত্যি অনেক ভালোবাসি, কিন্তু আমার তার স্ত্রী হতে হবে না। আমার জন্য শুধু তার এক ঝলকই ঠিক আছে। আর 7ম জীবনে তাদের ফাইনালি একে অপরের সাথে দেখা হয়ে যায়। আর এরই সাথে তারা প্রথম দেখাই এই জিনিসটা বুঝে ফেলে যে ওই সেই পার্সন যে আমার জন্য 700 বছর অপেক্ষা করেছে শুধু আমার এক ঝলক দেখার জন্য। আর ঠিক একই কথা তাদের দুজনের মাথায় ঘুরঘুর করছিল। আর ফাইনালি দীর্ঘ 700 বছরের অপেক্ষার পর তাদের আবার সেম প্রজাতিতে জন্ম হয়েছে। আর এরই সাথে তাদের একে অপরের সাথে দেখা হয়ে গেছে। আর এই সময় তাদের দুজনের ফেসেই হালকা একটা স্মাইল ছিল। আর তারা কিছুটা সময় এভাবেই একে অপরের দিকে মৃদু নজরে তাকিয়ে
আবার একে অপরের পথে রওনা হয়ে গেল। আর এভাবেই তারা তাদের জীবনের বহমান জার্নি আবার কন্টিনিউ করলো। এর মানে তারা আবার একে অপরের কাছ থেকে দূরে সরে গেল। এটা বলেই সে তার গল্প এখানেই শেষ করে দেয়। আর গল্প শেষ হতেই সে তাদের পক্ষ থেকে অনবরত অরিজিন পয়েন্ট পেতে শুরু করে। তখনই সেখানে প্রিন্স দি বলে, সত্যি এই গল্পটা অনেক বেশি দুঃখজনক ছিল, কারণ 700 বছর অপেক্ষা করার পরও তারা একে অপরের সাথে থাকতে পারলো না, তাদেরকে আলাদা হতেই হলো। যদি আমি সেই মেয়ের জায়গায় থাকতাম, আর যদি সত্যি আমি সেই ছেলেকে ভালোবাসতাম, তাহলে যত সময় আমি তাকে পেতাম না তত সময় তার পেছনেই লেগে থাকতাম, নয়তো শুরুতেই হাল ছেড়ে দিতাম। এইসব বলে সে ভাব নিয়ে পেছনের দিকে ঘুরে বলে, তাহলে পরে দাউন, বলুন এই বিষয়ে আপনার মত কি? তখনই সে দেখতে পায় সেই দাউন সাইয়ানের কাছে চলে গেছে। এই জিনিসটা দেখে সে একটু শক হয়ে বলে, কি সিস্টার দাউন? আর সেখানে সেই দাউন বলে, এর মানে এটা সত্য যে একজন পুরুষ আর একজন নারী একে অপরকে যতই ভালোবাসুক না কেন, তাদেরকে এক না এক সময় একে অপরকে ভুলে যেতেই হবে। তাহলে বলুন মাস্টার সেনসু, আপনিও কি এটাই ভাবেন? এটা শুনে সাইয়ান বলে, জীবনের বৃহৎ স্বপ্নের জন্য এই পৃথিবীতে নারী আর পুরুষের মধ্যে ভালোবাসা থাকাটা এটা অনিবার্য, কিন্তু এটা টিকে থাকার জন্য উপযুক্ত উপায় না। শুধু একে অপরের প্রতি ভালোবাসাটাই যথেষ্ট। এটা শুনে শিদাউন বলে, হ্যাঁ, অসাধারণ ভালোবাসার বিষয়ে। আমি প্রথমে শুধু এটাই ভাবতাম যে জীবন অনেক বড় একটা মহাসাগর, আর আমরা সেই সাগরের বুকের একটি নৌকা মাত্র। আর আমাদের সবসময় এটাই প্রচেষ্টা করে যাওয়া দরকার যে আমরা কি করে সেই সাগরটাকে সেই ছোট্ট নৌকা দিয়ে পাড়ি দিতে পারি। কিন্তু আপনার কথা শোনার পর আমার ভালোবাসার প্রতি একটা ধারণা হয়ে গেছে যে যদি এটা সত্যি বৃথা হয়ে থাকে, তাহলে শুধুই এর পেছনের সময় নষ্ট করার কোনো দরকার নেই। এরপরও কেন এর জন্য মানুষ এতটা বিরক্ত হয়? সত্যি আজ আপনার কথা শুনে আমি এতটুকু তো বুঝতে পেরেছি যে মানব জীবনে একজন নারী আর একজন পুরুষের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা অতটাও ইম্পর্টেন্ট না। মানুষ একে অপরকে শুধু এই জন্যই ভালোবাসে যাতে করে তারা তাদের জীবনের কিছুটা সময় সুখ শান্তিতে কাটাতে পারে, কারণ এই সম্পর্ক অনেক দীর্ঘ হয় না। কিন্তু যদি আমরা এই সম্পর্কটাকে স্বপ্নের মধ্যেই বেঁধে দেই, তাহলে এতে এই সবকিছু শেষে আমাদের কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। তাই আজ আমি ভালোবাসা সম্পর্কে যতটুকু বুঝতে পেরেছি, তাতে আমি এতটুকু তো বলতে পারবো যে আমি এই ফিলিংসকে আমার মনের ভেতরই দাবিয়ে রাখবো। আর যখনই আমার মনে হবে যে এই ফিলিংসটাকে একবার ফিল করে নেওয়া দরকার, তখন আমি এটাকে চাঁদের নিচে নৌকায় বসে ফিল করার চেষ্টা করব। আর যখনই আমি এরকমটা করব, তখন নিজেই নিজের ফেসে একটু স্মাইল আনার চেষ্টা করব। এইসব শুনে সাইয়ান সেখানে একটু শখ হয়ে ভাবতে শুরু করে, কি সে এখানে আমার এই গল্প থেকে কি বুঝতে পেরেছে? তখনই শিদাউন বলে, আমি এই বিষয়ের উপর অনেক সময় ধরেই বিভ্রান্ততে ছিলাম যে আমি আমার এই প্রবলেমটাকে কি করে সলভ করব, আর এর সলভ করার আসল উপায় কি। কিন্তু আজ মাস্টার সেনসুর কথায় আমি আমার প্রবলেমের সলিউশন খুঁজে পেয়েছি। এটা শুধুমাত্রই একটা স্বপ্ন, আর এই স্বপ্ন ফিউচারে কখনোই আমার জীবনের সাগরে নৌকা পাড়ি দিতে বিঘ্ন নিয়ে আসতে পারবে না। তার এরকম অ্যান্সার শুনে সাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, সত্যি এই ধরনের উপলব্ধি প্রশংসার যোগ্য। এটা বলে সে সেখানে ভাবছিল, এটা মানতে হবে যে মিস শিদাউন সে কোনো নর্মাল ওমেন না। তার ভেতর যেই জ্ঞান আর যেই প্রতিভা আছে, সে এই দুটোকেই অনেক ভালোভাবেই কাজে লাগাতে পারে। তাই এখন শুধু আমি এই জিনিসটাই দেখার জন্য অনেক বেশি কিউরিয়াস হয়ে আছি যে বুদ্ধিস্ট জিনজাই সেক্টর মেম্বারদের মন আসলে কিভাবে সেট করে রাখা হয়েছে। তাদেরকে এভাবে মিষ্টি মিষ্টি হেসে কথা বলতে দেখে পেছন থেকে প্রিন্স দি ভাবতে শুরু করে, সত্যি বুদ্ধিস্ট কাল্টিভেটরদের মধ্যে ছেলে আর মেয়ে, তাদের মধ্যে ফ্যামিলি আর জীবনকে উপভোগ করার মতো তেমন কোনো উপলব্ধি নেই। আর সত্য বলতে কি, মাস্টার সেনসু এখানে এই গল্পের সাহায্যে কি বোঝাতে চেয়েছে এর কিছুই আমি বুঝতে পারিনি। কিন্তু মিস শিদাউনের কথায় তো মনে হচ্ছে যে তিনি সবকিছুই বুঝতে পেরেছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে তো উনি অন্য কোনো লাইনে চলে যাবে না। তাই আমায় এখন মাস্টার সেনসুকে এভাবেই শিদাউনকে গর্তে নিয়ে যেতে দিতে পারবো না। তখনই সিন এর পর দিন শিফট হয়। তারা আবার তাদের জার্নি শুরু করে দিয়েছে।
আর সাইয়ান এই জার্নিগত অবস্থায় অনবরত তাদের পক্ষ থেকে অরিজিন পয়েন্ট পাচ্ছে। তখনই আমরা সাইয়ানকে দেখতে পাই, সে এই সময় ধ্যান করছিল আর এরই সাথে অনবরত শিদাউনের পক্ষ থেকে অরিজিন পয়েন্ট পাচ্ছিল। এটা দেখে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি দ্বিতীয় দিন হয়ে গেছে আর কাল থেকে আজ পর্যন্ত অনবরত আমি শিদাউনের পক্ষ থেকে অরিজিন পয়েন্ট রিসিভ করেই যাচ্ছি। সত্যি এটা আমাদের অনেক ভালো এক স্টার্টিং ছিল। তার সাথে কিছু সময় কনভারসেশন করার পর আমি তার সম্পর্কে এতটুকু তো জানতে পেরেছি যে সে কোনো সাধারণ কাল্টিভেটর না। তার ভেতর এমন জ্ঞান আছে যার আধ্যাত্মিক লেভেল অনেক বেশি হাই। সে প্রকৃতপক্ষেই এক ট্যালেন্টেড মেয়ে। তার কাছে প্রেম ভালোবাসা এটা শুধু জীবনের মধ্যে একটা বড় ধাক্কা মাত্র। সে এই ফিলিংস গুলোকে তেমন গুরুত্ব দেয় না। সে শুধু নিজের ভেতর ভালোবাসার এরকম এক ফিলিংস তৈরি করতে চায় যেটা হবে একে অপরের সাথে দেখা করা আর এরই সাথে হাসি মুখে বিদায় জানানো। আর 1 মিনিট, আমিও তো এটাই চাই। এরই জন্য যতটা পথ আমরা একে অপরের সাথে জার্নি করেছি, সেই সবগুলো পথে আমি তার সাথে এরকম ব্যবহার করেছি যাতে করে সে আমার সাথে একেবারে ফ্রি হয়ে যেতে পারে। আর সেই পুরোটা সময় আমি তাকে আমার সাথে ঠিক এরকমই ব্যবহার করতে দিয়েছি যেরকমটা সে আসলে করতে চায়। আর এই সব কিছুর মাধ্যমে আমি তাকে আমার প্রতি আরো একটু ঝুঁকিয়ে দিয়েছি। আর এখন তার আমার প্রতি যেই রূপ বিহেভিয়ার আমি দেখতে পাচ্ছি, তাতে তো আমার মনে হচ্ছে যে আমরা যেই গন্তব্যে স্থলে পৌঁছতে চেয়েছি সেখানে পৌঁছানোর আগেই আমি আমার কাজ কমপ্লিট করে ফেলবো। সরি, আমার মনে হয় আমি এর আগের এপিসোডে তাদের এই জার্নিটা 60 মিনিটের বলেছিলাম, কিন্তু না, আসলে তাদের এই জার্নিটা 60 দিনের, এর মানে 2 মাস। আর এখানে প্রথম মাস শেষ হয়ে গেছে। তারা এখন ঘোড়াগাড়ি চড়ে তাদের গন্তব্যে পৌঁছচ্ছে। তখনই সাইয়ান আবার মনে মনে বলে, এখনের সিচুয়েশনটা একটু আমার বেশি মনে হচ্ছে, কারণ এই সময় আমরা একই ঘোড়াগাড়ির মধ্যে বসে আছি আর শিদাউন এই সময় আমাকে অনেক কাছ থেকেই দেখছে। তাই আমার আর মনে হয় না আমার এই পুরো জার্নিটাও কমপ্লিট করার কোনো দরকার আছে। এইসব ভেবেই সে সেখানে এক দীর্ঘশ্বাস ছাড়ে। এটা দেখে শিদাউন একটু এগিয়ে এসে বলে, মাস্টার সেনশু, আপনাকে দেখে তো একটু চিন্তিত মনে হচ্ছে। এটা শুনে সাইয়ান বলে, এটা শুধু মনের ব্যাপার, তাই এটা তেমন কিছু না। এই দরিদ্র সন্ন্যাসী তার এই পুরো জার্নিতে শুধু এটাই ভেবে যাচ্ছে যে কতদিন হয়ে গেল আর আমরা কবে আমাদের সেই গন্তব্যে, এর মানে সেই ধ্বংসাবশেষে পৌঁছতে পারবো। সত্য বলতে কি, এই দরিদ্র সন্ন্যাসী শুধু সেই ধ্বংসাবশেষ সম্পর্কে শুনেছে, কিন্তু আজ পর্যন্ত তার সম্পর্কে তেমন কোনো ধারণাই অর্জন করতে পারেনি। তাই সিস্টার শিদাউন, আপনি কি বলতে পারবেন যে আপনি সেই ধ্বংসাবশেষ সম্পর্কে কতটুকু জানেন? এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না যে প্রিন্স ডি মিস শিদাউনকে এরকম এক প্লেসে নিয়ে যাচ্ছে যেটা এক ধ্বংসাবশেষ। কিন্তু এরকমটা তিনি কেন করছে আর কি দেখানোর জন্য তাকে সেখানে নিয়ে যাচ্ছে? এটা শুনে শিদাউন বলে, জি এর ধ্বংসাবশেষ সেখানে তেমন কিছুই নেই, শুধু সেখানে কিছু পুরাতন রুইন্স আর প্যাটার্ন আছে। এই ধ্বংসাবশেষটা 10 বছর আগেই খনন করে বের করা হয়েছে। সেই পুরো প্লেসটাই ক্ষতিকর না, সেখানের আশেপাশের বেশিরভাগ ধন সম্পত্তি আগেই উত্তোলন করে নেওয়া হয়েছে। সেই ধ্বংসাবশেষে প্রবেশ করার জন্য একটা গেট স্থাপন করা হয়েছে। আর সেই গেট যদি কেউ পাড়ি দেয় আর তার লেভেল যদি প্রিসিলিশিয়ালের 8 অথবা 9th লেভেলের নিচে থাকে, তাহলে সে সেই প্লেসে এক পাও নড়াচড়া করতে পারবে না, সে সেখানেই বেজে যাবে। তারা সেখান থেকে আর এক পাও নড়তে পারবে না। আর সেই প্লেসের সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয়টা হলো এটা যে সেখানে কেউ উঠতে পারবে না, যদিও সেখানের প্রেসার অতটাও বেশি না, এরপরও এটাই সেই প্লেসের বাধ্যবাধকতা। আর আমি কিছু হিস্ট্রি থেকে এই জিনিসটা জানতে পেরেছি যে সেই প্লেস অনেক আগে সেখানের মাস্টারদের কাল্টিভেশন এরিয়া ছিল। সেখানে তারা তাদের ডিসেবলদেরকে আরো বেশি শক্ত, আরো বেশি পাওয়ারফুল বানানোর জন্য পাঠাতো। কিন্তু এটা সত্য যে না জানে কোনো এক কারণে সেই প্রাচীন স্তম্ভটি হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। শুধু সেখানে তার কিছুটা অবশিষ্টই বেঁচে আছে। এই ধ্বংসাবশেষটি বাহির থেকে দেখা যায় না, এর জন্য এর ভেতরে যেতে হয়। ভেতরে যাওয়ার পর সেখানে সেই সব কিছুই আছে যা এই পুরো পৃথিবীর মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানে চাঁদ আছে, সূর্য আছে,
আলাদাভাবে বৃষ্টি, তুষারপাত, রোদ, এমনকি কিছু কিছু জায়গায় তো দুর্যোগও আছে। তাই এটা বলা যায় যে সেই ধ্বংসাবশেষের ভেতরটা পুরোপুরি এক ভিন্ন ওয়ার্ল্ড। এইসব শুনে সাইয়ান সেখানে সিরিয়াস ফেস বানিয়ে ভাবতে শুরু করে। এখানে তার বর্ণনা শুনে তো মনে হচ্ছে যে সেই ধ্বংসাবশেষটা উপসিয়া উপন্যাসের সেই গুহার মতোই এক অ্যানাদার ওয়ার্ল্ডের সাথে যুক্ত হয়েছে। তাই আমায় এখন এই সম্পর্কে আরো কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে। এইসব কনভারসেশনের মাধ্যমেই তাদের এই জার্নি কন্টিনিউ হচ্ছিল। আর এর কয়েকদিন পর তাদের গাড়ি কোনো একটা জায়গায় ব্রেক করে। তখনই তারা সেই গাড়ি থেকে নেমে যায়। আর সেখানে সাইয়ান এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তাহলে ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। তখনই আমরা তাদের সামনেই অনেক বড় এক পাহাড়ের মধ্যে অনেক বড় এক গুহা দেখতে পাই। এটা দেখে সাইয়ান ভাবতে শুরু করে, তাহলে এটাই জি এর ধ্বংসাবশেষ। আর যখনই সে আশেপাশে ভালো করে নজর ঘোরায় তখন সে দেখতে পায় এখানে অনেক মানুষ ঘোরাঘুরি করছে, আর তাদের মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ। এটা দেখে সে আবার ভাবতে শুরু করে, ও তার কাছ থেকে তো আমি এটাও জানতে পেরেছিলাম যে এই প্লেস যদিও অসাধারণ, কিন্তু এটা সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত। এখানে সব সময় অনেক মানুষ এই প্লেসটাকে ভিজিট করার জন্য আসে, কিন্তু সবাই এই প্লেসের ভেতরে প্রবেশ করতে পারে না, কারণ সেখানে প্রবেশ করার জন্য প্রথমে একটা মাঠ পাড়ি দিতে হয়। আর যদি কোনো সাধারণ মানুষ থেকে থাকে আর তাদের রিকোয়ারমেন্ট পূরণ করতে না পারে, তাহলে তারা সেখানে ঠিক করে দাঁড়াতেও পারে না। এরই জন্য এই প্লেসটাকে ঘুরে ঘুরে দেখার জন্য আশেপাশে বড় বড় ব্যারিয়ার ক্রিয়েট করা হয়েছে। যারা এখানে এই প্লেসটাকে শুধু দেখার জন্য আসে, তারা এর আশেপাশে ঘুরে ঘুরে এই পুরো ধ্বংসাবশেষটাকেই দেখতে পারে। আর ধ্বংসাবশেষের সামনের এই পুরো বিরাট প্লেসটাই ধীরে ধীরে পর্যটকদের জন্য ব্যবসায়ের নতুন এক মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যদিও সেই ধ্বংসাবশেষে প্রবেশের জন্য একজন মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণে রিকোয়ারমেন্ট থাকে, এরপরও তাদেরকে সেই প্লেসের ভেতর যেতে গার্ডদেরকে স্পেশাল এক লেটার দেখাতে হয়, যার মাধ্যমে তারা এই জিনিসটাকে মেক শিওর করে যে হ্যাঁ, সে এই প্লেসে প্রবেশের যোগ্য। তাই এখানে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই যে এখানে যে কেউ ঢুকে সাধারণ আর উইক মানুষদেরকে দল বেঁধে ডিস্টার্ব করবে না। তারা এখানে কাল্টিভেশনের জন্য আর আশেপাশের দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখার জন্য আসে। তারা এখানে কোনো ধরনের কোনো নাশকতা করে না। কিন্তু আমি এখন শুধু এই বিষয়টা নিয়েই ভয়ে আছি যে ভেতরে যাওয়ার পর আমার সাথে যেন কোনো ধরনেরই কোনো প্রবলেম জড়িয়ে না পড়ে। এইসব ভাবতে ভাবতেই সে তাদের থেকে একটু দূরে চলে আসে, আর এরই সাথে সে পেছনের দিকে তাকিয়ে ভাবতে শুরু করে। এই সময় প্রিন্স ডি আর মিস শি ডাউন তারা দুজন একে অপরের সাথে কথা বলাতেই ব্যস্ত আছে। তাই আমার মতে এখন আমায় কিউনারকে একটু বাহিরে শ্বাস নেওয়ার জন্য নিয়ে আসা দরকার। এটা ভেবেই সে কিউনারকে নিজের বডি থেকে বের করে ফেলে। আর বের হতেই কিউনার সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, ওয়াও, মাস্টার তাহলে ফাইনালি আমাকে রিলিজ করেই দিয়েছে। এটা শুনে সাইয়ান বলে, এই সময় আমার সাথে দুজন পাওয়ারফুল ইনার ট্রায়ালামের মেম্বার আছে, তাই আমি এখন তোমার সাথে ঘুরতে পারবো না। তুমি আশেপাশে একা একাই ঘুরে নাও। এটা শুনে কিউনার সাইয়ানের ঘাড়ে জড়িয়ে পড়ে আর বলে, না মাস্টার, আমি তো আপনার সাথেই থাকবো। এই পুরো সময়টা আমি আপনার সাথেই কাটাবো, কারণ এখানের আশেপাশে যারা আছে তারা সবাই শুধু কেনাকাটা নিয়েই ব্যস্ত আছে, আর এদের মধ্যে তো 95%ই শুধু ব্যবসায়িক। এইসব শুনে সাইয়ান বলে, তুমি কি জানো এই সময় আমার সাথে শিদাউন আছে, আর সে ইনার ট্রায়ালামের পার্সন। নিশ্চয়ই লাস্ট টাইম সে তোমাকে সেন্স করেছিল, যদিও তোমায় দেখতে পাইনি, কিন্তু এখন সে আর আগের মতো নেই। সে ইনার ট্রায়ালামে পৌঁছতেই অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, আর এরই সাথে তার সেন্সেসও অনেক বেশি বেড়ে গেছে। তাই সে যখনই তোমায় আমার আশেপাশে ফিল করবে তখনই এক নিমিষের মধ্যেই শেষ করে দেবে। এইসব শুনে কিউনার বলে, না মাস্টার, আমি আজ এখান থেকে আর কোথাও যাব না। আপনি সব সময় আমাকে এই সব কিছুই বলেন, তাই আজ আমি পুরোটা সময় আপনার সাথেই থাকবো। তখনই আমরা দেখতে পাই দূর থেকে কিছু পার্সন তাকেই দেখছে। তখনই আমরা দেখতে পাই তাদের মধ্যেই একজন বলে, ওপারে যে আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে নিশ্চয়ই সেই শ্যানশু, তাই না? কিন্তু আমি বুঝতে পারছি না এই সময় তার পিঠে সেই মন্দ জিনিসটা কেন বেজে আছে।
নিশ্চয়ই আপনারা এই জিনিসটা তো বুঝতেই পেরেছেন তাদের বলা সেই মন্দ জিনিসটা কি। তারা এখানে কিউনারের কথা বলছে, আর এখানে কিউনারের এই কিউট ইসমাইলের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আমি একদিন সময় বাড়িয়ে দুটো চ্যাপ্টার একসাথেই রিলিজ করে দিচ্ছি। এর কারণ এই চ্যাপ্টারগুলো একটু ছোট ছোট ছিল, কিন্তু এর মানে এই না আপনারা বারবার এটাই বলবেন যে একদিন সময় বেশি লাগুক কিন্তু দুটো চ্যাপ্টার একসাথে রিলিজ করতে হবে, কারণ আপনাদেরকে এটাও দেখতে হবে যে আমার ফোনের স্টোরেজ অনেক কম, যার জন্য এই ভিডিও কোয়ালিটিটাও আমি অতটা বাড়িয়ে রাখতে পারিনি। কিন্তু আজ যেহেতু আমি একসাথে দুটো এপিসোড আপলোড করছি, তাই এখানে আপনাদেরকেও কিছু একটা দেখাতে হবে, কিছু একটার মানে সাপোর্ট দেখাতে হবে, এটাও কি বলে দিতে হবে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।